Hello everyone, this is Abir from Sharkar IT Institute and welcome back to another brand new video. বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং সেক্টরটাকে খুবই বাজেভাবে উপস্থাপন করা হয় সবসময়। বিশেষ করে মিডিয়া ও কিছু প্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে যুব সমাজকে প্রলুব্ধ করে হাজারো হতাশার গল্প লিখতেছে শুধুমাত্র নিজেদের টিআরপি ও লাভের জন্য। লেখাপড়া শেষ করতে পারেন নাই, চাকরি খুঁজতে খুঁজতে দিশেহারা, ইনস্ট্যান্ট ইনকাম প্রয়োজন, সবকিছুর মুশকিল আসান হিসেবে ফ্রিল্যান্সিং সেক্টরটাকে তুলে ধরা হয়। একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার কিনে 2-1 মাস কাজ শিখেই তারপর হাজার হাজার ডলার ইনকাম করা যায়। আর তাই বাংলাদেশে এখন লক্ষ লক্ষ নামদারি ফ্রিল্যান্সার, কিন্তু রেগুলার ইনকাম করছে বা ভালো পর্যায়ে আছে এমন ফ্রিল্যান্সারের সংখ্যা খুবই কম। আর তাই আমি আজকের এই ভিডিওতে ফ্রিল্যান্সিংয়ের ব্যর্থতা এবং একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি কি করা প্রয়োজন বা কি কি কোয়ালিটি থাকলে সবচেয়ে ভালো হয় আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব একজন ফ্রিল্যান্সার কি কি কারণে ব্যর্থ হয়। একজন ফ্রিল্যান্সার ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে সিদ্ধান্তহীনতা। চাকরি উত্তম হবে নাকি ফ্রিল্যান্সিং বেটার হবে, তো এই ধরনের প্রশ্ন, কিংবা লোগো ডিজাইন ভালো হবে নাকি ডিজিটাল মার্কেটিং ভালো, এই রিলেটেড প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশিরভাগ নতুন ফ্রিল্যান্সাররা দোটানায় পড়ে যায়, যার দরুন তার আত্মবিশ্বাসে প্রচুর ঘাটতি দেখা যায়। এই দুর্বল আত্মবিশ্বাস নিয়ে সে অনেক বেশি দ্বিধাগ্রস্ত হয়ে মার্কেটপ্লেসে কাজ শুরু করে এবং কোনো কাজে সে পূর্ণ মনোযোগ দিতে পারে না। ফলশ্রুতিতে অল্প কিছুদিনের মধ্যেই উদ্যম হারিয়ে ফেলে এবং নিজের অজান্তেই নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। সেকেন্ড যে পয়েন্টের জন্য বেশিরভাগ ফ্রিল্যান্সাররা ব্যর্থ হয় সেটা হচ্ছে পর্যাপ্ত যোগ্যতা বা দক্ষতার অভাব। ফ্রিল্যান্সিং থেকে মোটা অঙ্কের অর্থ কামানো যায় শুনেই কিছু লোক ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকে পড়ে, অথচ তাদের কর্ম দক্ষতা বা কার্যদক্ষতা সেই মানের না। যোগ্যতার ঘাটতি থাকলে খুব শীঘ্রই ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হবে, এটা একটা অবধারিত বিষয়। এই সমস্যাটি সম্প্রতি খুবই বেশি দেখা যায়। 3 নম্বর যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে সার্ভিসের প্রতি অমনোযোগী। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ক্লায়েন্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শুধু ক্লায়েন্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বললে ভুল হবে, ক্লায়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আমার দৃষ্টিতে। আমরা ক্লায়েন্টকে কী ধরনের সার্ভিস দিচ্ছি তার উপর আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা নির্ভর করবে। আপনি টাইমের প্রতি অমনোযোগী, ক্লায়েন্টের প্রয়োজনে রেসপন্স করছেন না, যেভাবে কাজ গুছিয়ে দেওয়ার কথা সেভাবে দিচ্ছেন না, খুব স্বাভাবিকভাবেই ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না। আর আপনি যদি আপনার সার্ভিসের প্রতি উদাসীন থাকেন তাহলে ক্লায়েন্টরাও আপনার প্রতি উদাসীন হয়ে যাবে। ফলশ্রুতিতে আপনি কখনোই একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না। এরপর যে 4 নম্বর পয়েন্টে আমি কথা বলবো সেটা হচ্ছে মনোবলহীনতা বা হাল ছেড়ে দেওয়া। আপনি যদি খুব অল্পতে হতাশ হয়ে যান, হাল ছেড়ে দেন, তবে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। আর যদি এই অভ্যাস থাকার পর আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন তবে শুধু ব্যর্থতাই আপনার জন্য অপেক্ষা করবে, কখনোই সফলতা নয়। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মেও আপনাকে অনেক বেশি বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, এগুলো উতরে তবেই আপনি সফলতার কথা ভাবতে পারেন। হাল ছেড়ে দেওয়ার মানসিকতা শুধু ফ্রিল্যান্সিং নয়, জীবনের সব ক্ষেত্রে আপনাকে ব্যর্থতা ডেকে আনবে। লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কাজ খোঁজায় অলসতা। আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছেন, প্রথম দিকে আপনাকে অবশ্যই কাজের জন্য ক্লায়েন্টদেরকে নক করতে হবে, বিভিন্ন কাজে বিড করতে হবে। এখন আপনি যদি কাজ খোঁজার ক্ষেত্রে অলসতা দেখান, বেশিরভাগ কাজে আপনি বিড না করেন, তবে শুরুতেই আপনি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারে ধ্বংস ডেকে আনবেন। তবে আপনি যদি বেশ কিছু প্রজেক্ট সম্পন্ন করেন, এরপর হয়তো আপনাকে তেমনভাবে কাজ খুঁজতে হবে না, কারণ যাদের কাজ আপনি অলরেডি সলভ করেছেন বা করে দিয়েছেন তারাই আপনাকে পরবর্তীতে আরও কাজ দিবে। এরপরে যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ইংরেজিতে কম দক্ষ হওয়া বা ইংরেজি কম জানা। ফ্রিল্যান্সিং করার জন্য কমিউনিকেশন হিসেবে একমাত্র যে ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি সারা ওয়ার্ল্ডে ইউজ হয় সেটা হচ্ছে ইংরেজি। এখন আমরা অনেকেই ইংরেজি ভালোভাবে জানি না, কিন্তু ফ্রিল্যান্সিং করতে চাই। আমরা অলরেডি কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাই বা কোনো একটা কোর্স করতেছি বা কোনো একটা স্কিল অলরেডি ডেভেলপ করে ফেলেছি, কিন্তু মার্কেটে যখন যাওয়ার পর দেখি যে ইংরেজি ছাড়া তো আসলে কিছুই হইতেছে না। মার্কেট প্লেসের রুলস থেকে শুরু করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, ফাইল ডেলিভার করা পর্যন্ত সব কিছুই ইংরেজি প্রসেসে হয়ে থাকে। এখন আমাদের ইংরেজিতে দক্ষতা যদি ভালো না হয়, স্বাভাবিকভাবে আমরা বেশি দূর যেতে পারবো না। এতক্ষণ আমি নতুন ফ্রিল্যান্সাররা যেসব কারণে ব্যর্থ হয় সেই জিনিসগুলো নিয়ে কথা বললাম, এতে হয়তো অনেকেই ডিমোটিভেট হয়ে গেছেন। এরপর যারা ধৈর্য ধরে ভিডিওর এই পর্যন্ত দেখছেন, আসুন আপনাদের নিয়ে আমরা আলোচনা করি যে একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আসলে কি কি স্টেপ আমাদের ফলো করা উচিত বা কি কি জানলে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া সম্ভব। প্রথম যে পয়েন্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইংলিশ।
একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইংরেজিতে কমিউনিকেশন করতে পারা। তার মানে ইংরেজি ভাষা ব্যবহার করে আমাদেরকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝা, ক্লায়েন্টের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নিজে পড়ে বোঝার মতো সক্ষমতা। মোট কথা ইংরেজিতে সাবলীল না হলেও কাজ চালানোর মতো ইংরেজি মাস্ট বি জানতে হবে। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে কম্পিউটার নলেজ আমাদের অবশ্যই থাকা লাগবে। একজন সফল ফ্রিল্যান্সার হবার দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রযুক্তি সম্পর্কে আপডেটেড থাকা এবং টুকটাক কম্পিউটার নলেজ থাকা। বিশেষ করে কম্পিউটারের বেসিক ব্যবহার জানা, টাইপিং ও বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে পারা। তাছাড়া এই কম্পিউটার রিলেটেড ছোটোখাটো বেসিক প্রবলেমের ট্রাবল শুটিং করতে পারলে আরও ভালো। এসবের পাশাপাশি সঠিকভাবে গুগল আর ইউটিউবের সার্চ অপশন ব্যবহার করতে জানাটাও দরকারি। কারণ আমরা যদি এই জিনিসগুলো না জানি আমরা অনলাইনে ভালো একটা ক্লাস কন্টিনিউ করতে পারবো না, কিংবা একটা ইনস্ট্যান্ট কোনো একটা প্রবলেমের সলিউশনও কিন্তু আমরা বের করতে পারবো না। এই জন্য আমাদের বেসিক কম্পিউটার বা ইন্টারনেটের ব্যবহার এই জিনিসগুলো আমাদের জানা অত্যন্ত দরকারি। 3 নাম্বার এবং সবচেয়ে হার্ড যে স্টেপ সেটা হচ্ছে টপিক সিলেকশন। সবচেয়ে হার্ড স্টেপ আমি স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সেক্টর বা টপিক সিলেকশন করাকে মনে করি। টপিক সিলেকশনে প্রথমেই আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টপিকগুলোর ভ্যালিডিটি চেক করা। এখন আমি যদি সহজভাবে আমার ভাষায় বলি সেটা হচ্ছে, ধরেন আমরা একটা স্কিল শিখতে যাচ্ছি, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ওয়েব ডিজাইন। এখন আমাদের প্রথম যে বিষয়টা নিশ্চিতভাবে জানতে হবে সেটা হচ্ছে যেই স্কিলটা আমরা শিখতে যাচ্ছি এই স্কিলটার ভ্যালু 5 বছর বা 10 বছর পর থাকবে কিনা। কারণ যে কোনো বিষয়ে আমাদের এক্সপার্ট হতে মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে। এখন আমরা যদি যেই স্কিলটা শিখলাম, যেই স্কিলে আমরা এক্সপার্ট হলাম, সেটা যদি 10 বছর বা 5 বছর স্টে না করে, সেক্ষেত্রে আমরা 3 বছর কষ্ট করে কাজ শিখে এক্সপার্ট হওয়ার পর দেখলাম ওই স্কিলে মার্কেটে কোনো ডিমান্ডই নেই, সেক্ষেত্রে আমাদের শেখাটা কিন্তু কোনো কাজেই লাগবে না। সেই জন্য আমরা যে স্কিলটাই গ্যাদার করবো না কেন আমরা অবশ্যই চেষ্টা করব নেক্সট 5-7 বছর বা 10 বছর থাকবে এরকম কোনো স্কিল শেখার জন্য। বর্তমানে বেশ কিছু স্কিলের হাই ডিমান্ড রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট সহ আরও অনেক কিছু। তবে আমরা যেই স্কিলেরই কাজ শিখি না কেন ওই স্কিলটাতে আমাদের নিজেদের আগ্রহ থাকতে হবে, ভালো লাগা থাকতে হবে। কারণ একটা স্কিল আমরা 2 থেকে 3 বছর শিখে এরপর এক্সপার্ট হবে, এরপর আমরা 5 বছর 10 বছর ক্লায়েন্টদেরকে সার্ভিস দেবো। এখন মোটামুটি প্রসেসটা যদি আমি বলি 10 থেকে 12 বছরের মতো একটা প্রসেস। একটা স্কিল নিয়ে আমরা কাজ করব, আমরা একটা স্কিলের সার্ভিস সেল করব। এখন ওই স্কিলটা বা ওই সার্ভিসটাতে যদি আমাদের নিজেদের পার্সোনাল ভালো লাগা না থাকে আমরা কিন্তু 12 বছর পর্যন্ত ওই স্কিল নিয়ে কাজকর্ম করতে পারবো না বা চালা যেতে পারবো না। সেই জন্য কিন্তু আমাদের ইন ফিউচার প্রবলেম হবে। এই জন্য যে কাজটা আমাদের ভালো লাগে, আমরা করে স্যাটিসফ্যাকশন পাই, এই ধরনের কাজ আমরা সিলেক্ট করব শেখার ক্ষেত্রে। এরপর যে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে মেন্টর বা ইনস্ট্রাক্টর সিলেকশন। আমরা যে কোনো স্কিল বা টপিক সিলেক্ট করার পর প্রাথমিকভাবে সেই সেক্টর সম্পর্কে গুগল এবং ইউটিউব থেকে যত বেশি সম্ভব ইনফরমেশন কালেক্ট করবো, শিখবো। তারপরও আমাদের সবচেয়ে ভালো হয় আমরা যদি একজন এক্সপার্টের থেকে জিনিসটা হাতে কলমে শিখতে পারি। এখন হাতে কলমে শেখার জন্য মেন্টর বা প্রতিষ্ঠান থেকে কোর্স করতে গেলে যেই 2টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখবো মেন্টর নিজে সফল কিনা। সবচেয়ে ভালো হয় মেন্টরের কাজগুলি আগেই দেখে নিলে। এখন আমি যেই মেন্টরের থেকে শিখবো ওই মেন্টর যদি নিজে মার্কেট প্লেসে কাজ না করে তাহলে তো সে মার্কেট প্লেসে কী চলতেছে, বর্তমানে কী ডিমান্ড আছে, কাজগুলো কীভাবে কী করতে হবে এই জিনিসগুলো কিন্তু মেন্টর ভালোভাবে বলতে পারবে না, কারণ তার প্র্যাকটিক্যাল নলেজ নাই। সেকেন্ড যে পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে মেন্টর কেমন শেখায় তা আমরা জানবো আগের ব্যাচের যে শিক্ষার্থী তাদের সাথে কথা বলে। এবার আমরা আসি, আমরা টপিক সিলেকশন হলো, মেন্টর বা ইনস্ট্রাক্টর সিলেকশন হলো, এখন আমরা কতদিন সময় নিয়ে আসলে শেখা শুরু করব। আমি মনে করি কমপক্ষে 1 বছর সময় নিয়ে স্কিল ডেভেলপমেন্ট শুরু করা উচিত, এবং এই সময়ে ভুলেও ইনকামের কথা মাথায় আনা যাবে না, শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্টে ফোকাস থাকা লাগবে। আর ফ্রিল্যান্সিংয়ে সফল হবার মন্ত্র একটাই, সঠিকভাবে স্কিল ডেভেলপমেন্ট করা এবং ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা আর ধৈর্য ধরে লেগে থাকা। এখন আমরা যদি ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস দিতে পারি আমাদের সফলতা অটোমেটিক চলে আসবে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।